দ্য স্টোরি অফ ড্রিম নামক ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের শোনাবো ইসরাত জাহান জেরিনের লেখা উপন্যাস চিত্রাঙ্গনা। আজকে শোনাবো ষষ্ঠ পর্ব। ভাবি, আসবো? নদী ভালো করে শাড়ি দিয়ে শরীর ঢাকলো, মাথায় একটা ঘোমটা দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকা চিত্রাকে উদ্দেশ্য করে বলল, আসো আসো, বাহিরে কেন দাঁড়াই আছো? চিত্রা রুমে ঢুকে চারপাশটা দেখল। রুমটা একেবারে সাধারণভাবে সাজানো, ঘরের প্রতিটি আসবাবপত্র কাঠের তৈরি, তাতে আবার ডিজাইন করা। জমিদারি একটা ভাব আছে। চিত্রা বিছানার উপর গিয়ে বসল, একবার ঘুমন্ত নুড়ির দিকে চেয়ে বলল, নুড়ি দেখতে একেবারে ভাইয়ার মতো হয়েছে, মাশাআল্লাহ, একটা পরী। নদী মেকি হাসল, ব্যথায় গা এখনো জ্বলছে। নদীর অস্বস্তি লাগছে। ভাইয়া কোথায়? উনি উনি তো কামে গেছে। রাতের বেলা? হ, রাতেই তো তেনাগো সব কাম। রাইতে হাওরে জাল ফেলাইব জেলেরা, ভোরে সেই মাছ আড়তে যাইব, আবার সেইখান থেইকা কতখানে যাইব। তেনাগো সব ব্যবসা, তেনাগোর তো সেখানে থাকুন লাগবান, তাই না? চিত্রা জবাব দিল না। কিয়ৎক্ষণ থেমে বলল, অদ্ভুত কাজকর্ম। কিন্তু ফারাজ তো কাজে গেল না, বাড়িতেই আছে। নদী ভ্রু কুঁচকালো, প্রশ্ন করলো, যায় নাই? ও, আসলে হেই তো বিদেশের কারবার সামলায়, এইখানে তার কাজ নাও থাকতে পারে। আমি ঠিক কইতে পারি না। ফারাজ বিদেশে কিসের ব্যবসা করে? নদী থমকালো, নড়ে চড়ে বসে বলল, এই ব্যবসাই তো। দেশের বাইরে মাছের অনেক চাহিদা, বিভিন্ন দেশে দেশীয় মাছ রপ্তানি হয়, সেই সব বিষয়ে তদারকি করে ফরাজ। তবে তার নিজ বড় বউ রুমানা এলাহি এসেছেন। সচরাচর তিনি বউদের ঘরে আসেন না, জরুরি দরকার পড়লেই আগমন ঘটে তার। রুমানার শরীর ভর্তি স্বর্ণের গহনা, সারাদিন পান চিবোতে থাকে। মা, ছোট বউ দেখি এইখানে আছে। তো আমার দুই বউ কি গল্প করতাছে? চিত্রা মাথায় ঠিক করে ঘোমটা টেনে জবাব দেয়, কিছু না আম্মা, এই তো নুড়িকে দেখতে এসেছিলাম। আচ্ছা, আপনারা থাকেন, কথা বলেন, আমি এমনিতেও ঘুম পাচ্ছে। চিত্রার কেন জানি মনে হচ্ছিল তার শাশুড়ি নদী ভাবির সঙ্গে জরুরি কোনো কথা বলতেই এ ঘরে এসেছেন। চেহারায় কেমন যেন একটা অস্থিরতা ছিল, তাই ইচ্ছে করেই দুজনের মাঝ থেকে উঠে যায়। ফারাজ বাড়ির গ্যারেজে গেছে, গাড়িতে কি একটা নাকি ভুল করে রেখে এসেছে, সেটাই আনতে গেছে। চিত্রা রুমে গিয়ে আয়নায় নিজেকে একবার দেখল। সোহাগ তাকে এত বড় ধোঁকা দিল, কিন্তু চিত্রার কষ্ট হচ্ছে না কেন? চিত্রার মন এখন আর সোহাগের জন্য ব্যাকুল হচ্ছে না কেন? তবে কি একেই মানুষ ঘৃণা বলে? হয়তো সোহাগের প্রতি তৈরি হওয়া ঘৃণায় চোখের জল মাটিতে পড়তে দেয়নি। জীবনে একটা মানুষকে সে আপন ভেবেছিল, সেই লোকটাও তার সঙ্গে ছলনা করেছে। চিত্রার বাবা মাও তো তার সঙ্গে প্রতারণা করেছে, নিজেকে ওপারে বসে তামাশা দেখার জন্য তাকে ফেলে রেখে গিয়েছে। না জানি মৃত্যুর আগ পর্যন্ত তাকে আর কি কি সহ্য করতে হবে।
চিত্রার হুট করে ফারাজের কথা মনে পড়ল। আচ্ছা, ফারাজ কি সত্যিই তাকে ভালোবাসে? ভালোবাসে বলেই কি সেই রাতে সর্বনাশের হাত থেকে রক্ষা করেছে তাকে? আচ্ছা, এক দেখায় আদৌ কি ভালোবাসা হয়? চিত্রা গায়ের শাড়িটার দিকে তাকায়। এটাকে কি রং বলে? পিচ কালার। বিয়ের আগে কখনো শাড়ি পরেনি সে। শাড়ি সামলানো যুদ্ধ করার চেয়েও কঠিন। কখন কার সামনে খুলে যায়, ছি কি লজ্জা। চিত্রার গায়ের রং ফর্সা, ঠোঁটের নিচে একটা কালো তিল। আলাদা করে সাজসজ্জার প্রয়োজন নেই, সাজেও না সে। চিত্রার চুলে খোপা করা ছিল, কপালের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা চুলগুলোকে সে হাত দিয়ে ঠিক করে। হঠাৎ শীতল দুটো হাত পেছন থেকে তাকে জড়িয়ে ধরল, পিঠের ওপর একটা চুমু বসিয়ে দিয়ে বলল, আগুন সুন্দরী। এলাচির মিষ্টি একটা গন্ধ নাকে আসছে চিত্রার। এই গন্ধ বোধহয় 100 হাত দূর থেকেও পাওয়া যাবে। অনেক স্ট্রং একটা গন্ধ। ফারাজ পেছন থেকে কি একটা যেন চিত্রার গলায় পরিয়ে দেয়। চিত্রা আয়নার দিকে তাকায়। একটা নেকলেস, চিকন একটা নেকলেসে ছোট্ট একটা হার্ট আকৃতির লকেট। তোমার গায়ের রঙের সঙ্গে স্বর্ণের রংটাও মানানসই। দেখো যে সুন্দরী, কি অপূর্ব লাগছে। তোমার গলায় যাওয়া মাত্রই স্বর্ণের সৌন্দর্য বেড়ে গেছে। চিত্রা পেছনে ঘুরে ফারাজের দিকে তাকায়। ছেলেদের সবচেয়ে আকর্ষণীয় জিনিস কোনটা? ফারাজকে দেখল চিত্রা। লোকটার সবকিছুই তো আকর্ষণীয়। আমাকে কেন দিলেন এটা? আমার বউকে আমি দিয়েছি, তাতে তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? আপনার বউকে? ফারাজ চিত্রাকে আয়নার দিকে ইশারা করলো। চিত্রা আয়নায় তাকিয়ে নিজেকে দেখল। ওই যে আগুন সুন্দরীটাকে দেখছো না, ওইটা আমার বউ। জানি দেখে অনেক হিংসে হচ্ছে, নজরও দিতে পারো, তো সমস্যা নেই। বউকে আমি নজর কাটার মন্ত্র পড়ে ফু দিয়েছি। আপনার ভিতরে এত কুড়কুড়ানি কোথা থেকে আসে জানতে পারি? আসে মানে? 30 বছর ধরে সব যত্ন করে তুলে রেখেছি শুধুমাত্র রাতের বেলা বউকে উজাড় করে দেব বলে। যদিও আমি দিনরাত পরিশ্রম করতে পছন্দ করি, মুরব্বীরা বলেছেন ফসলের মাঠে যত পরিশ্রম করা হবে তত বেশি ফসল ফলবে। ছাড়ুন তো। চিত্রা বিছানার দিকে যেতে নিলে ফারাজ তাকে আবারও নিজের কাছে টেনে বলে, বউ, তোমার কান্না শুনতে ইচ্ছে করছে, একটু বিছানায় আসো না। নির্লজ্জ কোথাকার। লজ্জা ধুয়ে ধুয়ে পানি খাবো নাকি? এত লজ্জা নিয়ে ঘুরলে তোমাকে কি করে কাঁদাবো? আর বাচ্চার কান্নাই বা কি করে শুনতে পাবো? মজা করছেন? ফারাজ কামুক চোখে চেয়ে বলল, না, তবে তুমি চাইলে এখনই মজাটা শুরু করতে পারি। ডু ইউ ওয়ান্ট? নো নিড, বাট আই নিড ইউ। ফারাজ চিত্রার ঘাড়ে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। কেঁপে ওঠে চিত্রার ভেতরটা। এখনো তো সোহাগের ক্ষতই সে সামলে উঠতে পারেনি। না না, ফারাজকে কিছুতেই নিজের কাছে আসতে দেওয়া যাবে না। কি করছেন? ছাড়ুন বলছি। চিত্রা ফারাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তুমি শুধু আমার চিত্রা। কখনো যদি আমার থেকে দূরে যাওয়ার চিন্তা মাথায় আনো,
তবে খোদার কসম জবাই করব তোমাকে। নিশ্চয়ই তুমি আমার হাতে জবাই হতে চাও না? চিত্রাকে পাঁজা কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়। তারপর শার্টের বোতামে হাত দিয়ে বেহায়ের মতো হেসে বলে, আমাকে নির্লজ্জ বলেছ না? চলো, তোমাকে আজ নির্লজ্জতার ডেমো দেখাই প্রিয়তমা। আজকে বাসর না করতে পারলে আমি কিন্তু মদ খাওয়া ছেড়ে দেব প্রিয়তমা। ফারাজের কণ্ঠে অদ্ভুত দৃঢ়তা, চিত্রার চোখে স্পষ্ট ভয়। শরীরে কেমন যেন অদৃশ্য কাঁপুনি অনুভব হচ্ছে তার। ভীত কণ্ঠে সে বলল, কাছে আসবেন না। এমন একটা কিক মারবো না, একেবারে ডেনমার্কে গিয়ে পড়বেন। আরে বউ, হানিমুনে ডেনমার্ক যেতে চাইছো? সেটা সরাসরি বললেই তো পারো। এমন কিক ফিকের কথা বলে বোঝানো লাগবে নাকি? কিন্তু আমি মার্শাল আর্ট জানি। তোমার বা চুং চাং ফুং ফাং আমার কিচ্ছু করতে পারবে না। ফারাজ গায়ের সাদা শার্টটা খুলতেই লোমশ ঠাম বুকটা উন্মোচিত হয়। চিত্রা সেদিকে তাকায় না। এখন তাকালে আরও বিপদ বাড়বে। ফারাজ প্যান্টের পকেট থেকে পেইন কিলারটা বের করে বিছানায় রেখে বলল, পেইন কিলারকে এখন থেকে নিজের সঙ্গী করে নাও প্রিয়তমা। একে সারা জীবন তোমার কাজে লাগবে। ফারাজ চোখ মেরে চিত্রার ওপর ঝুঁকে হেসে হেসে আবারও বলল, উইথ অর উইদাউট। ঠোঁট বাঁকিয়ে হাসলো ফারাজ। চিত্রা মুক্তির জন্য ধস্তাধস্তি করছে, তবে পুরুষ মানুষের শক্তি যে এত বেশি তা চিত্রার জানা ছিল না। চিত্রা হাত ছাড়ানোর জন্য যুদ্ধ করছে, অথচ লোকটা নড়ছেও না, চড়ছেও না। কিন্তু ফারাজের এক হাতে সে একেবারে বন্দি। কি সুন্দরভাবে এক হাত ব্যবহার করে, তার দুই হাতকেই নিজের আয়ত্তে রেখেছে সে লোকটা। উফ, তুমি বেশি নড়ো। ফারাজ গলা থেকে কালো নেকটাইটা খুলে চিত্রার হাত দুটো খাটের সঙ্গে শক্ত করে বেঁধে ফেলল। বলল, তুমি যত চিৎকার করবে মানুষ ততই তোমার স্বামীর পুরুষত্ব দেখে বাহবা দিবে। মনে মনে আফসোস করে বলবে, ইস রে, যদি একটা ফারাজ এলাহি জীবনে থাকতো। ফারাজের দৃষ্টি ধূর্ত, কিন্তু হিংস্র নয়। কেবল সেখানে চিত্রারকে কাছে পাওয়ার মাদকতা জড়িয়ে। চিত্রা এবার সহ্য না করতে পেরে গর্জে ওঠে, দেখুন, আমার কাছে আসলে আপনাকে আমি খুন করব। চিত্রার চোখের ওপর চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফারাজ চিত্রার ঠোঁটে হাত বুলিয়ে চুলগুলো চোখের ওপর থেকে সরিয়ে বলল, লিখবো তোমার হাতে আমি আমার মরণ। ফারাজ ব্যথা না দিতেই চিৎকার, ও মাই গড। ফারাজ কথা না বাড়িয়ে চিত্রার কপালে একটা আলতো চুমু বুলিয়ে দেয়। আক্রমণ নেই সেখানে, কেবল সবটা জুড়ে আছে মাতাল করার তৃষ্ণা। চিত্রা হাত ছাড়ানোর জন্য এখনো ধস্তাধস্তি করছে। রাগে মুখটা একেবারে লাল হয়ে গেছে। এক প্রকার হুঙ্কার ছেড়ে সে বলল, ছুবেন না আমাকে, আমি সোহাগকে ভালোবাসি। ফারাজ মুখ তুলে একবার চিত্রার দিকে তাকালো। তার চোখে আগুন জ্বলে উঠল। চেহারার দীপ্তি মুহূর্তেই ম্লান হয়ে গেল। দাঁতে দাঁত পিষে চিত্রার গাল চেপে ধরল সে। আঙুল গভীরভাবে ঢুকে গেছে কোমল গালের মধ্যেখানে। তুই শুধু আমার, তোকে কেবলই আমি স্পর্শ করব। তোর মুখ দিয়ে কেবল ফারাজ এলাহির নাম বের হবে। বলে দিচ্ছি, সোহাগের কবর খুঁড়তে আমাকে বাধ্য করিস না। ফারাজ ঝাঁপিয়ে পড়ল চিত্রার ওপর। মেজাজ গরম হওয়ার জন্য
তার একটা কথাই যথেষ্ট। চিত্রা সেই একটা কথা বলেই সবটা নষ্ট করে দিয়েছে। এখন 30 বছরের হিংস্র ক্ষুধার্ত সিংহের মতো মানুষের হাতে মরতে তো তাকে হবেই। চিত্রার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। ফরাজের সেদিকে কোনো খেয়াল নেই। খেয়াল থাকবেই বা কেন? শিকারী কি তার শিকার কখনো ছেড়ে দেয়? শিকারীর মনে মায়া থাকতে নেই। মায়া থাকলে পেট চলবে কেমন করে? ট্রলারের কাঠের পাটাতনে বসে গরম চায়ের কাপে ঠোঁট ছোয়ালো সোহান। সরওয়ালা মালাই চা। আকাশটা আজ মেঘাচ্ছন্ন। চারপাশে গুমোট এক অন্ধকার। আকাশের গায়ে ঝুলছে ভারী কালো মেঘ। বৃষ্টি নামার অপেক্ষায় পুরো প্রকৃতি থ মেরে আছে। বাতাসে ভেজা লবণাক্ত গন্ধ। দুরন্ত হাওয়ায় সোহানের পাতলা চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। শরীরে সাদা ফতুয়া ও লুঙ্গি। উদ্ভাসিত চেহারার মাঝে লুকিয়ে আছে অদৃশ্য আলোড়ন। সোহানের চোখের মনি কালো কুচকুচে, যেখানে নিষ্ঠুরতার পাশাপাশি খানিকটা মায়াও বিদ্যমান। সোহান মনোযোগ দিয়ে চায়ের কাপ থেকে আঙুলের ডগায় সর তুলে সুরুত করে মুখে পুরে দিল। তারপর ছপ ছপ শব্দ করে খেতে লাগলো। খানিক সাদা তরল তার সিগারেটে ঝলসে যাওয়া ঠোঁটের দুধার বেয়ে দরদর করে নেমে আসতে লাগলো। বিষয়টি সোহানের কাছে গ্রাহ্য পেল না। আবারও গ্লাসে আঙুল ডুবিয়ে সর তুলে বিচ্ছিরি শব্দ করে খেতে লাগলো। দৃশ্যটা কেমন যেন গা ঘিন ঘিনে। হাতের উল্টো পিঠে মুখ মুছে নিয়ে সেই হাত আবার জিভ দিয়ে চাটতে লাগলো। চোরা হাসিতে ঠোঁট বাঁকা হয়ে উঠল তার। চোখ দুটো সরু হয়ে এলো, যেন সামনে কাঁপতে থাকা লোকটার প্রতিটি ধুকধুকানি, প্রতিটি শ্বাস সে গুনতে পারছে। সোহান গলা নামিয়ে শীতল কণ্ঠে বলল, মরণকে ভয় পাও না মিয়া? লোকটা ঢোক গিলে জুলফি বেয়ে নেমে আসে ঘামের স্রোতকে অগ্রাহ্য করে বলল, ভাই দেখেন, এসবে আমার কোনো দোষ নাই। এমন কিছু হইব তা আমার জানাও ছিল না। আমি কি এসব জানি না বুঝা আপনার শত্রুর লগে জড়াই বানমু? এই চিনলেন আমারে ভাই? সোহান ফ্যাক ফ্যাক করে হাসল। সেই হাসিতে ছিল বিদ্রুপ আর তাচ্ছিল্য। কামে গাফিলতি করছো দেখাই তো এত বড় ভুল হইছে। সোহান তোমারে কি চিনব? তুমি সোহান রে চিন্না রাখো। আমি ভুলের ক্ষমা করি না। ভুল কেন হইব? জাগো ভুল হয় তাগর দুনিয়ার থাকার কোনো অধিকার নাই। ঠিক তখনই ইয়াসিন এসে সোহানের সামনে দাঁড়ালো। ছেলেটার চোখ মুখ উজ্জ্বল। আনন্দের ঝলক ফুটে উঠেছে তার চেহারায়। ভাই? কইয়ালা, আল্লাহর বান্দা। সোহান আলসেভাবে তাকালো। মাই একটা জোগাড় কইরা ফেলছি, মেলা সুন্দরী, সব চেক দিয়া লইছি। সোহান চায়ের কাপটা পাশে দাঁড়িয়ে থাকা আরেকটা লোক ছেলের হাতে তুলে দিল। উঠে গিয়ে হাত ধুয়ে লুঙ্গিতে মুছতে মুছতে বলল, যাক তাইলে তো হইছে। লোকের হাতে সবগুলা তুইলা দিলে তো এবার ভালো একটা প্রফিট আইব। তুই আমার পিস্তলটা দে। খুন না করলে আমার আবার হাত চুলকায়। সোহান সামনে পড়ে থাকা লোকটির দিকে চেয়ে বলল, একেবারে স্বাভাবিক ভঙ্গিতে। লোকটার চোখ বিস্ফোরিত হয়ে উঠল। ঠোঁট কাঁপছে, মুখ বিবর্ণ, চোখের ভেতর জমাট বাঁধা আতঙ্ক। মৃত্যু ভয়। মৃত্যুকে ভয় পাওয়া উচিত, তবে সেটা আগ মৃত্যুর মুহূর্তে নয়, বরং বুঝ হওয়ার দিন থেকেই।
গভীর রাত, অথচ মোহনার চোখে ঘুম নেই। বাইরে আকাশ অশান্ত। রোশান পাশেই ঘুমিয়ে, নগ্ন বুকে তার নিঃশ্বাসের ওঠানামা স্থির, নির্লিপ্ত। মোহনা নিঃশব্দে তার শরীর ছুঁয়ে দেয়, আঙুল বুলায় বুকে জন্মানো ঘন পশমের মাঝে। রোশান আজকে আর কাজে যায়নি। শরীর তার ভালো লাগছিল না। রোশানের যে নারী দোষ খুব একটা আছে তাও নয়, তবে একেবারে যে নেই তাও বললে ভুল হবে। এই বাড়ির কোন পুরুষ আবার ধোয়া তুলসী পাতা, যাদের ছোট থেকেই শিখিয়ে আসা হচ্ছে নারী কেবল ভোগের পাত্র, তাদের থেকে শুদ্ধতা আশা করা যায়? তবে ফারাজ, থাক, তার কথা বলার প্রয়োজন নেই। আদৌ কি সে এলাহি বাড়ির কেউ? এলাহিদের রক্ত কি তার ধমনীর মধ্যে প্রবাহিত? আচ্ছা, মোহনা তো কম রূপবতী নয়, তবুও তার স্বামীর চোখে অন্য নারীর দেহ খুঁজে কেন? মোহনা একটা দীর্ঘ শ্বাস ছাড়ল, মনে মনে খুব করে বলল, যদি পুনর্জন্ম বলে কিছু থাকতো, তবে আমি ফারাজের মতো কাউকেই চাইতাম জীবন সঙ্গী হিসেবে। বিয়ের 5 বছর পার হয়েছে, অথচ শূন্য কোলের ভার তার হৃদয়ে বেড়েই চলেছে। মা হতে ইচ্ছে করে, প্রতিবার যখন আশা জন্ম নেয়। নিষ্ঠুর পরিহাসে তা নিভে যায়। যদি চাইলেই সব পাওয়া যেত, তাহলে তাহলে পৃথিবীতে এত দুঃখ, অভাগা থাকতো না। মোহনা রোশনের হাত দুটোর দিকে একবার তাকায়। এই হাত, এই হাতে কত পাপ লেখা! এই পাপের কোনো অন্ত নেই। এই পাপ মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই চলবে। মোহনার আপন বলতে কেউ নেই, কেবল একটা অতীত আছে, কিন্তু সেই অতীত সে ভুলে গেছে। বেঁচে থাকতে হলে অতীত ভুলতে হয়। তবে তার একটা বান্ধবীও আছে, নাম নিশি, যার সঙ্গে বহুদিন কথা হয়নি। শেষবার একটা ইমেল করেছিল নিশি। মোহনা রিপ্লাই দিতে পারেনি। সেদিন রোশান রাগের বশে তার হাতের ফোনটা ভেঙে ফেলেছিল। সেই থেকে আর যোগাযোগ নেই। নিশির দুটো বাচ্চা আছে। পরিবার সহ পরিবার সহ নরসিংদী থাকে হয়তো। ইদানিং মেয়েটার সঙ্গে কথা বলতে ইচ্ছা হয়। মোহনা রোশানের বুক থেকে উঠে বারান্দায় গেল। বারান্দায় গিয়ে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে চেপে ধরল মোহনা। প্রথম টানটা নিতেই ধোঁয়া মিশে গেল রাতের হাওয়ায়। সমাজের চোখে এটা পাপ, ঈশ্বরের চোখে শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু পুরুষ যদি নেশায় দুঃখ ভুলতে পারে, তবে নারী কেন পারবে না? পুরুষের জন্য যা স্বাভাবিক, নারীর জন্য তা পাপ কেন? খোলা বাতাসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সে। কোঁকড়ানো চুল পিঠ ছুঁয়ে আছে। নীল জর্জেটের শাড়ির ভাঁজে ফর্সা শরীরে রেখাগুলো স্পষ্ট। হাতের সিগারেটটা ফেলে একটা দীর্ঘ শ্বাস ছাড়ল সে। রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো। কপাল থেকে টিপটা খুলে আয়নার গায়ে সেঁটে দিল। তারপর ঠোঁটে গাঢ় মেরুন লিপস্টিক ছোঁয়ালো। আচ্ছা, কত তারিখ? ক্যালেন্ডারের পাতায় চোখ বুলিয়ে দেখল মোহনা। 27/3/2022। মোহনা বাঁকা হাসল। তারপর দেরি না করে গোসলে চলে গেল। গোসলের আগে
কেন জানি তার গাঢ় করে লিপস্টিক দিতে খুব ইচ্ছে করে বিধায় সে দেয়। নিজেকে আর কত বেঁধে রাখবে। রাত 2টা পেরিয়ে গেছে। বাইরে ঝড়ের দাপট প্রকৃতির অস্থির রাগ প্রকাশ করছে। উত্তরের জানালাটা খোলা। বাতাসের ঝাপটায় সেটি বারবার দেওয়ালে আঘাত করে ঝনঝন শব্দ তুলছে। একটা কাঁপন ধরিয়ে দেওয়া অসহ্যকর শব্দ। ফারাজ উপুড় হয়ে ঘুমিয়ে আছে। কালো ট্রাউজার পরা দেহটা শিথিল, নিঃশ্বাস ভারী। দুহাতে শক্ত করে জড়িয়ে রেখেছে কোলবালিশটাকে। রাতে কিছু না ধরলে তার ঘুম হয় না। এতকাল কোলবালিশ ধরেই ঘুমাতে হয়েছে। যদিও এখন একটা বিয়ে করেছে, তাও শান্তি নেই। এমন রোমান্টিক বৃষ্টিমুখর পরিবেশেও তাকে কোলবালিশ জড়িয়েই ঘুমাতে হচ্ছে। অথচ মাথায় গোবর ঠাসা বউটা কিন্তু তার পাশেই শরীর গুটিয়ে শুয়ে আছে। ফারাজ নিজের খায়েশ মিটিয়ে আরামসে ঘুমাচ্ছে। একবার চিত্রাকে জিজ্ঞেস অবধি করেনি, শরীরে কি খুব যন্ত্রণা হচ্ছে? কি নির্দয়! আবার দাবি করে সে নাকি ভালোবাসে। ভালোবাসা শব্দটাকে চিত্রার ইদানিং সবচেয়ে সস্তা বলে মনে হয়। যে যখন খুশি যাকে ভালোবাসি বলছে, কিন্তু তারা কি আদৌ জানে ভালোবাসার ডেফিনেশন কি? ভালোবাসা কি শুধুই দাবি, নাকি দায়িত্ব? চিত্রা চোখে এক ফোঁটাও ঘুম নেই। শরীরে অসহ্য ব্যথা, যেন প্রতিটি পেশির মধ্যে কেউ সূক্ষ্ম ছুরি চালিয়ে দিয়েছে। তার উপর পুরো ঘরটা ঢেকে আছে নিশ্চিম অন্ধকারে। মাঝে মাঝে বাজ পড়ছে। তীব্র আলোর ঝলকানিতে কিছু মুহূর্তের জন্য চারপাশ দৃশ্যমান হচ্ছে। তারপর আবার সেই দমবন্ধ অন্ধকার। অন্ধকার সহ্য করতে পারে না চিত্রা। বরং বলা ভালো, এটা তার জন্য ভয়াবহ এক দুঃস্বপ্নের মতো। রক্ত আর অন্ধকার, এই দুটো জিনিসে তার ভয়াবহ ফোবিয়া। রক্ত দেখলে তার দম বন্ধ হয়ে আসে, হাত পা ঠান্ডা হয়ে যায়। অন্ধকারে মনে হয় কেউ তাকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করছে। অথচ আজ আজকের রাতটায় সে বন্দি ঠিক এই ভয়ের মাঝখানে। সে শুনেছে মৃত্যু যন্ত্রণা অসহনীয়, কিন্তু দুনিয়ায় যন্ত্রণায় যদি এতটা অমানসিক হয়, তবে মৃত্যুর সময় কি ঘটে? মানুষ কিভাবে সেই যন্ত্রণা সহ্য করে? নাকি মৃত্যুর আগে শরীরের সমস্ত অনুভূতি স্তব্ধ হয়ে যায়? চিত্রা দম আটকে আসে। মনে হয় এই ঘন অন্ধকারের মধ্যেই সে হারিয়ে যাবে। কেউ জানবেও না, কেউ ফিরে তাকাবেও না। চিত্রা ধীরে ধীরে উঠে বসলো। অন্ধকারে কিছুই স্পষ্ট নয়, কেবল জানালার ওপার বয়ে যাওয়া অশুভ এক পরিবেশ চোখে ভাসছে চিত্রার। ঝমঝম বৃষ্টি পড়ছে, তার সঙ্গে মিশে আছে অচেনা ক্ষুধার্ত প্রাণীর ডাক। ঘর জুড়ে একটা থমথমে আতঙ্ক, ঠিক অলক্ষ্যে কারোর উপস্থিতির মতো। ওয়াশরুমে যাওয়া দরকার, কিন্তু একা একা অন্ধকারে কি করে যাবে সে? সুবিশাল একটা রুম, ওয়াশরুমটা রুমের একেবারে শেষ দিকে। অন্ধকারে একা এতটা পথ কি করে যাবে? তাও এমন ভয়ানক গা ছমছমে শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতিতে। ঘুমন্ত ফারাজের দিকে চিত্রা একবার চাইলো।
কি শান্তির ঘুম ঘুমাচ্ছে সে। মনে হচ্ছে যুদ্ধজয়ী কোনো সৈনিক তার শৌর্য দেখিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। চিত্রার কি তাকে ডেকে তুলে সাহায্য চাওয়া উচিত? না, না, নিজেকে লোকটার সামনে এতটা অসহায় বানালে চলবে না। চিত্রা বেডসাইড টেবিল থেকে ফারাজের ফোনটা হাতে তুলে নেয়। লক করা। লক না খুললে ফ্ল্যাশ লাইট অন করা সম্ভব নয়। তবে ফোনের স্ক্রিনে মৃদু আলো ওয়াশরুমে যাওয়ার জন্য যথেষ্ট। ব্যথায় জর্জরিত শরীর নিয়ে চিত্রা উঠে ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে বের হওয়ার পর হঠাৎ সে থমকে দাঁড়ায়। শব্দ। কানে একটা শব্দ ঠেকেছে। চিত্রা আরেকটু ভালো করে খেয়াল করলো। নুপুরের ঝনঝনানি স্বর ভেসে আসছে। খুব ক্ষীণ সেই শব্দ। চিত্রার রক্ত হিম হয়ে আসে। এত রাতে এই নিস্তব্ধতার মধ্যে নুপুরের শব্দ। চিত্রার মনে হুট করে কৌতূহল জাগলো।